ওখানে মায়ের 4টে আঙুল পড়েছিল দেবী দুর্গার যে, হ্যাঁ ওই পুকুরে? হ্যাঁ, ওখান থেকে তুলে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সব বন্ধ করে দিয়েছে। তাদের বাচ্চা কাচ্চা হতো না, তারা ডাব নিয়ে ওই পুকুরে স্নান করতো। স্নান করার পরে ওই ডাব মায়ের দরবারে দিত, মায়ের গেটে, তাদের সন্তান হতো। মানে সাজাবার পরে যেমন ভালো হয়েছে তেমন ক্ষতি হয়েছে। এখানে দক্ষিণার কোনো ঠাকুরমশাই রেট থাকে না। তোমার ইচ্ছে হলে কেউ 151 দেয়, কেউ 101 টাকা দেয়, কেউ 501 টাকা দেয়, কেউ খুশি করে 1001 টাকা দিয়ে চলে। এটাই আদিগঙ্গা কালীঘাটের, আদিগঙ্গার ঘাট। এটাই আদিগঙ্গার ঘাট, মায়ের সতর ঘাট। সামনেটা আপনার এরকম ব্লক করা আছে কেন? ব্লক করা হচ্ছে, এটা ঘাট নতুন ভেঙে গেছিলো, এটা নতুন করে একদম সেই খুঁটি অবধি ঘাট তৈরি হবে। 6-7 মাসের মতো শুকনো থাকে না জলে এখানে, না এই জল এখানে, এই জলে কোনোদিন কারোর ক্ষতি হয়নি এই জলে। এইটুখানি বদলে 15-20 টাকা যে নাম পাচ্ছে, যাকে যে পাচ্ছে জিজ্ঞেস করুন। আমি ওখানে আচ্ছা আচ্ছা। ওখানে বসে আছে, ওই ঘাটে বসে বসে জিজ্ঞেস করবেন। Hey guys, what's up? It's your bhai KB and again come back with another interesting vlog. By the way, জীবন মানে দৌড়, আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আপনাদের সামনে বরাবর আমি এমন ভিডিও রাখি। তো আশা করি আমার এই পেছন দিকটা দেখে কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন যে আজকে এক্সাক্ট আমি এখন কোথায় আছি। দেবী পুরাণ অনুযায়ী বা প্রাচ্য লিখন অনুযায়ী আমরা 51 পীঠ বা 51 শক্তিপীঠের যে বিবরণ সেটা আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি জানি যে দেবীর 51 পীঠ অর্থাৎ 51টি যে শক্তিপীঠ তার মধ্যে একটি কিন্তু এই কালীঘাট বা কালীঘাট মন্দির। এখানেই কিন্তু দেবীর ডান পায়ের যে 4টি আঙুল সেটি কিন্তু পড়েছিল এবং এখানে গড়ে উঠেছিল আমাদের এই তীর্থস্থানটি। এই যে দেখতে পাচ্ছেন এত এত মানুষ সবাই কিন্তু এই স্কাই ওয়াকের একদম নিচ দিয়ে হেঁটে তারপরে মন্দিরে যাবে। চলুন আমরা এখন এই স্কাই ওয়াকের একদম নিচ দিয়ে যাব। একদম পুরো লম্বা সোজা চলে গেছে, এর দুই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন রকম দোকানপাট সবাই কিন্তু এর নিচ দিয়েই বসেন বা আপনারা আসলে দেখতে পাবেন। আশা করছি এই মন্দিরের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে সমস্তটা দেখাতে পারবো, আর নতুন কি কি হয়েছে বা পুরানো যে জায়গাগুলো কতটা ডেভেলপ হয়েছে সেগুলো তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একদম নতুনত্ব, একটা নতুন সৃষ্টি মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে কিন্তু এটা সম্পন্ন হয়েছে বা এই কাজটা এখনো চলছে। ভিডিওটির এতদূর পর্যন্ত যদি মনের অজান্তে বিনা সংকোচে পদার্পণ করে থাকেন তবে বলবো এবার ফোনটিকে রোটেট করে শক্ত করে ধরুন আর আমার প্রথম যাত্রার আনন্দটি জায়গায় বসে উপভোগ করুন। এই কালীক্ষেত্রে ভ্রমণ করেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, তাই আমার মতো যে বা যারা এখনও এমন মায়াস্থল দর্শন করেননি তাদের জন্য জানাই এখানে পৌঁছানোর সহজ এবং দ্রুততম পদ্ধতি হলো কলকাতা মেট্রো। আপনি যে কোনো প্রান্ত থেকে মেট্রো ধরে কালীঘাট অথবা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামবেন আর তারপর সামান্য পায়ে হাঁটা দূরত্ব। এছাড়া বাস অথবা প্রাইভেট কারে করে হাওড়া অথবা শিয়ালদহ থেকে আপনি সরাসরি এখানে আসতে পারেন। অমাবস্যা পূর্ণিমা তো ভিড় লেগেই আছে, ঠিক আছে। তারপরে আমি যদি বারের কথা বলি, মানে কোন বারে? মঙ্গলবার সময়তে বেশি ভিড় হয়, রবিবার মানে শনিবার মঙ্গলবার আর রবিবার, এই 3টে দিন বেশি ভিড়। আচ্ছা, কেন রবিবার ছুটির দিন, ওই দিনে সবাই আসে, আর শনি রবিবার আর তিথি অনুযায়ী আসে সবাই। তো এটার ওপেনিং টাইম এবং এন্ডিং টাইম মানে খোলার নিয়ম মানে কটায় খোলে এবং বন্ধ হয় কটা? 4টে খোলে, আবার 2টোর সময় বন্ধ হয়, আবার বিকেল 4টে খোলে, রাত্রির 9টা। প্রতিদিনই? শনি মঙ্গলবার একটু বেশিক্ষণ থাকে। বলছি মন্দির কোনোদিন বন্ধ থাকে না? না, মন্দির এমনকি লকডাউনে খোলা ছিল। সেটাই, ঠিক আছে, ধন্যবাদ। তো গাইজ আপনাদের কাছে এইভাবেই কিছু কিছু কথা আমি এখানকারই মানুষের কাছ থেকে তুলে ধরবো যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, কারণ আমি তো একেবারেই নতুন এখানে। এত বছর ধরে আমি জানলেও আমি কিন্তু কোনোদিন এখানে আসিনি বা এই জায়গাটা সম্বন্ধে আমার ততটা কোনো ধারণাও নেই। এই মন্দিরে না আসার জন্য করে আমি মানে আমার নিজস্ব কোনো রকম অভিজ্ঞতা নেই, যার জন্য করে এইভাবেই আপনাদের কাছে সবার এখানকারই মানুষের সঙ্গে কিছু কথাবার্তা বলবো এবং তাদের মুখ থেকে কিছু কিছু বিষয় শোনানোর চেষ্টা করব। অবশেষে আমি কিন্তু একেবারে এই যে মন্দিরের দেখতে পাচ্ছেন সামনেটা চলে এসেছি অনেকটাই। এখান থেকে কিন্তু সবাই যাওয়া আসা করেন মূলত। আর স্কাই ওয়াক যেটা বলছিলাম সেটা কিন্তু এই শেষ হয়েছে, যেটা আপনাদেরকে বললাম যে আপনারা এই স্কাই ওয়াকের নিচ দিয়ে কিন্তু হেঁটে আসবেন, তাতে করে আপনাদের সুবিধা হবে। উপর দিয়ে যেহেতু হয়নি, 1 থেকে 1.5 মাস এখনো সময় লাগতে পারে। আমি এখন যাব 4 নম্বর যে গেট সেখানে,
শুরু থেকে এখান থেকে কিছুটা দূর হেঁটে আসলে আপনাদের শৌচালয়ের ব্যাপারটা এখানেই কিন্তু এই ডান দিকে কিন্তু পড়বে। দিদা এটা কি এভাবে কি রাখেন কি জুতো মানে এই মন্দিরে যারা ঢোকে তাদের জুতোগুলো এভাবে তোরা রাখেন এভাবে? হ্যাঁ কত করে নেন? 10 টাকা করে। মানে এক জোড়া জুতো রাখলে 10 টাকা? হ্যাঁ 5। এক একজনে আচ্ছা এক একজনে 5 টাকা, ওনারা 5 টাকা বলছেন, আপনি 10 টাকা বললেন। হ্যাঁ ওই তো দুজন হলে 10 টাকা। ও আচ্ছা দুজনের কথা। তো বুঝতে পারছেন এই এখানেই কিন্তু এইভাবে আপনারা আসলে জুতোগুলো রাখতে পারবেন এবং জুতো রাখলে এইরকম ভাবে এনারা 5 টাকার বিনিময়ে আপনার জুতোটা রেখে দেবে, যেহেতু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো গাইজ এখন মন্দিরে প্রবেশ করার আগে এই মানে একেবারে সন্ধ্যের আগে সুন্দর একটা সানসেট টাইমে বা সূর্য ডোবার মুহূর্তে আপনাদেরকে চলুন এই আদি গঙ্গার যে চিত্র সেটা একবার আপনাদেরকে একটু দেখাই। তবে বর্তমানে আপনি এখানে আসলে পুরোপুরি হতবাক হবেন, কারণ পূর্বের মন্দির চত্বর আর এখনকার মন্দির চত্বর আকাশ পাতাল তফাৎ, একেবারেই আলাদা। সমগ্র এলাকা জুড়ে এ যেন এক অন্য কালীঘাট। সন্ধে হতেই অপূর্ব আলোর ছটায় সেজে ওঠে মন্দির সহ মন্দিরের চারপাশ। তাই ভিডিওটি শুধু দেখলেই হবে না, আপনি যদি পূর্বে এসেও থাকেন তবে এখন একবার মায়ের মন্দির দর্শন করে যাবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনার। দাদু দাদু গঙ্গার যে আদি গঙ্গা কোন দিকটা পড়বে যেটা এটাই? আচ্ছা, তো এভাবেই আমি একটু জিজ্ঞাসা করে আসতে হচ্ছে, কারণ আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বা আমি এখানে এর আগে কখনো আসিনি। পুরোটাই আপনাদের কাছে আমার প্রথম অভিজ্ঞতাটা শেয়ার করছি। এটাই গঙ্গা দাদু? ওকে, এই যে এখানে কিন্তু লেখা আছে। আমি জানি বিস্তর ভিডিও এখন কেউ পছন্দ করেন না, তবে আমি তাদেরকে বলবো বর্ণনা করার সাধ্যি আমার নেই। আমার প্রথমবারের অনুভূতি জড়ানো মায়ের এমন ক্ষেত্র ইহার চেয়ে সংক্ষিপ্তকরণ করা নেহাত অপরাধ। সেটি কেবল তবে ঠিকানার সন্ধান দেওয়া বোঝায়। একটা জিনিস দেখতে পাচ্ছেন, মানে সমগ্র জায়গাটা কিন্তু একটা স্বচ্ছ মানে ভাব, জল দিয়ে হোক বা বিভিন্ন ভাবে পরিষ্কার করে সবসময় রাখার একটা প্রয়াস কিন্তু আমি দেখতে পাচ্ছি। কলকাতা মানে একটা যে আবর্জনার শহর তৈরি হয়েছিল বা আবর্জনাময় পরিবেশ আমরা চারপাশে গেলেই দেখতে পাই, কলকাতা মানেই একটা হেজিবিজি জায়গা আমরা যেটা ভাবি, সেটাকে কিছুটা পরিবর্তনের আশায় কিন্তু এভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ছবি। একটা মন্দির চত্বর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। আর এরকম বিকেলে আসার যে অনুভূতিটা সেটা আপনাদেরকে সত্যি আমি বলে বোঝাতে পারবো না। কথা বলতে বলতে আমি কিন্তু সেই আদি গঙ্গার যে ঘাট, এই যে দেখতে পাচ্ছেন একদম সেই ঘাটের মানে সামনেই চলে এসেছি। এখন পুরোপুরি মানে জলের যে গতি সেটা একদমই নেই বললেই চলে। এটাই হচ্ছে গঙ্গার আদি গঙ্গার যে ঘাট, সেই ঘাটের চিত্র। এটাই তো গঙ্গার ঘাট না? এটাই আদি গঙ্গা কালীঘাটের, আদি গঙ্গার ঘাট। এটাই আদি গঙ্গার ঘাট, মায়ের সতর ঘাট। আচ্ছা, সামনেটা আপনার এরকম ব্লক করা আছে কেন? ব্লক করা হচ্ছে, এটা ঘাট নতুন ভেঙে গেছিলো, এটা নতুন করে একদম সেই খুঁটি অবধি ঘাট তৈরি হবে, সিঁড়ি পুরোটা ঘাট তৈরি হবে। মানে জোয়ারের জল ঠিক কত দূর পর্যন্ত ওঠে? পুরো মায়ের মন্দির অবধি জল চলে যায়। এই জায়গাটা পুরোপুরি জলের নিচে থাকে? শ্রাবণ ভাদ্র আশ্বিন আচ্ছা 4 মাস জল উঠে যায়। অমাবস্যা পূর্ণিমা এই যে ঠাকুরটা আছে, আচ্ছা, এই অবধি জল চলে আসে। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা এই অবধি জল চলে আসে। সাবিত্রীরা আছে 6 মাস 7 মাসের মতো শুকনো থাকে। মানে বছরের 6 মাস এরকম থাকে আর 6 মাস জলের হ্যাঁ, নিচের বড়। হ্যাঁ। আপনার চণ্ডীমঙ্গল থেকে আমি যেটা জানা যে চাঁদ সওদাগর একসময় নাকি এসেছিলেন যে সেটা তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। হ্যাঁ, ব্যবসাখানে এসেছিল এই নদী দিয়েই। এই নদীতে তখন তো বড় বড় নৌকো চলতো, জাহাজ যেত, মানে আপনার ফরেনার বা আপনার ইংরেজ সব ব্রিটিশরাই আসতো। ব্রিটিশরাও তো এই নদীতে- হ্যাঁ, যে যাওয়া আসা করতো এখান থেকে, বড় বড় জাহাজ যেত, ওর মধ্যে নকুল দানা যেত, এখান থেকে গঙ্গাসাগর যেত। আচ্ছা, ডায়মন্ড হয়ে গঙ্গাসাগর এখান দিয়েই যেত, টালি যেত। এটাই হ্যাঁ, এর মধ্যে এই নৌকো দিয়ে মানে এখান থেকে যত নৌকো যেত, বাঁশ, টালি, ইট, হাঁড়ি, কলসি, নকুলদানা, বাতাসা সব এখান দিয়েই যেত। এটা ছিল শর্ট রাস্তা ছিল সব থেকে। তো এটা তো এখন আর সেভাবে ব্যবহৃত হয় না। সেভাবে এখন ব্যবহৃত হয় না। ঠিক কবে থেকে এটা এরকম বন্ধ হয়ে গেছে এই ধরনের ওই খুব হলে ওই 30 মানে নৌকা 35 যাতায়াতের যে পথ? আর ওটা ওই 30-35 বছর হয়ে গেছে। তাই না? পুণ্য স্নানের জন্য মানুষ তাহলে কোথায় করছে? মানে এখানে এখানেই সব কিছু স্নান জোয়ারের সময় সব না, এমনি ভাটার সময় জল থাকে। এই তো জল এখন জোয়ার যাচ্ছে,
আচ্ছা এখন এখন জলের যে সংস্করণের ব্যাপারটা মানে না জলে এখানে না এই জল এখানে এই জলে কোনোদিন কারোর ক্ষতি হয়নি এই জলে না এটা যেহেতু ডেলি দুবেলা জোয়ার ভাটায় এখন জোয়ার হচ্ছে আবার ভোরবেলা জোয়ার আসবে আবার ভোর 4টেয় জোয়ার আসবে এই যে আবর্জনাগুলো ফেলছে এটা তো এর পার্শ্ববর্তী সবাই না হ্যাঁ। এই নদীর পাশে যারা বসবাস করে। বেশিরভাগ বাইরের লোকরাই এসে ফেলে আমরা লিখে দিয়েছি বোর্ড টাঙিয়ে দিয়েছি এখানে একটা টব রেখে দিয়েছি ওই পাশে একটা টব রেখে দিয়েছি যত আবর্জনা সব ফেলবে না গঙ্গা এসে ফেলে দিয়েছে প্লাস্টিক ভেসে বেড়াচ্ছে। তারপরে ভেসে বেড়াচ্ছে প্লাস্টিক ভেসে বেড়াচ্ছে সব তো এই দিক দিয়ে আরও ওদিকে অনেক ঘাট আছে এরকম ঘাট অনেক আছে কিন্তু মেন ঘাট এটা ওই পাশে ঘাট আছে তার পাশে ঘাট আছে তার পাশে ঘাট আছে এদিকে 4-5টা ঘাট আছে মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু আমি চলে এসেছিলাম একদম সেই মায়ের আদি গঙ্গার যে সদর ঘাট সেটাই কিন্তু এই আপনাদেরকে দেখালাম। আর এই সামনেটা কিন্তু চলছে কিছু কাজবাজ হচ্ছে সে কারণে কিন্তু এরকম ব্লক করা আছে দেখতে পাচ্ছেন। তবে জোয়ারের জল কিন্তু যখন বাড়ে আর কি জোয়ার যখন হয় আমার এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এরকম বরাবর কিন্তু জল উঠে যায় যেটা আমার এই বুক লেভেলে দেখতে পাচ্ছেন এই সিঁড়ির ধাপ যতদূর এটা নাকি পুরোপুরি জলের নিচে চলে যায়। তো যাই হোক চলুন এখন আপনাদেরকে একটু মন্দিরের ভেতরে নিয়ে যাব এবং মন্দিরের ভেতরটা দেখাবো। তো গাইজ অবশেষে আমি কিন্তু চলে এলাম আবার মন্দিরের সামনেটায় মানে গঙ্গার ঘাট দেখানোর পরে বাইরে তো একটু সন্ধ্যার কাছাকাছি আমি মন্দিরে প্রবেশ করছি তার কারণ আপনাদেরকে আমি 4-5টা দেখিয়েছি আগে আর এখন যাওয়ার কারণ হচ্ছে মন্দিরের ভিতরটা আর কি বিভিন্ন রকম লাইট এবং খুব সুন্দরভাবে সুসজ্জিত হয় সন্ধ্যার যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাবো। এবার এখন আমি একটু আমার চটি মানে এখানে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক চলুন এবার ভিতরটা দেখাই। এই যে ভবনটি দেখা যাচ্ছে এটা কিন্তু রয়েছে একেবারে মন্দিরের পাশেই সেটা হচ্ছে মাদার টেরেজা ভবন মানে এখানে গরিব দুস্থ পরিবার বা গরিব দুস্থ মানুষজন কিন্তু এখানে মূলত থাকেন। এ পাশ দিয়েও কিন্তু একটি গেট মানে মন্দিরে যাওয়ার জন্য আছে যেটি একেবারে এই যে আদিগঙ্গার সরাসরি আদিগঙ্গা মানে যেতে গেলে গঙ্গার যে সদর ঘাট এই আদিগঙ্গার যে সদর ঘাট সেদিক দিয়ে একেবারে সরাসরি সামনে মানে বলতে গেলে সোজাসুজি এটাই হচ্ছে 1 নম্বর গেট এই যে দেখতে পাচ্ছেন। সো গাইজ আমি এখন আছি একেবারে মন্দির চত্বরের ভেতরে মানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এটাই হচ্ছে এর ওপাশে হচ্ছে মেন মন্দির আর এটাই হচ্ছে একেবারে 1 নম্বর যে গেট সেটা কিন্তু এই আর আমি এ পথ দিয়ে আসলাম এখান থেকে এসে এই আর মায়ের যে মেন মন্দির সেটা কিন্তু ওই উপরে দেখতে পাচ্ছেন। তত মানুষের ভিড় কিন্তু এরকম সব সময় থাকে আর কি। এটা বলির স্থান আচ্ছা। তো এই যে আমার এপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আসলে দেখতে পাবেন আর যে এটা হচ্ছে বলির স্থান মানে এখানে সম্ভবত বলি দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন আর ওপাশে হচ্ছে মেন মন্দির টোটাল 4টে আছে 2, 3, 4টে মানে মাকে ঘিরে রয়েছে 4টে মহাদেবের মন্দির মানে টোটাল এর মধ্যে 4টেই মন্দির আছে মহাদেবের এবং মায়ের মন্দির একটা রাধাকৃষ্ণ মন্দির আছে আর একটি রাধাকৃষ্ণ একটা রাধাকৃষ্ণ মন্দির একটা মা মনসা মন্দির আছে মা মনসা দেবীরও মন্দির আছে এই পাশটাতে একটা দুটো এরকম 4-4টে মন্দির মানে শিব মন্দির কিন্তু এই মন্দির চত্বরের আশপাশ জুড়ে আছে। আচ্ছা আর মেন মন্দির বলতে ওপাশে মায়ের মেন মন্দির আর মায়ের মন্দির থেকে ও পাশে আছে নকুলেশ্বর ভৈরবের মন্দির ভৈরবের মন্দির। আর এই যে মাঝখানের ক্ষেত্রটা এই ক্ষেত্রটা কি বলছে এটা নাট মন্দির মানে এখানে মূলত কি হয় কি কাজ এখানে মানে মায়ের যত রকম মানে পুজো আচ্ছা সব হয় আচ্ছা। সব এখানেই হয় নাট মন্দিরে ওর মধ্যে তো কাউকে দেখছি না মানে ওখানটা ওইটা দুর্গা পুজো হবে কালী পুজো এই টাইমে তখন আচ্ছা বা মন্দিরে যদি শীতলা পুজো হয় তখন সব আচ্ছা আচ্ছা। তো মন্দির চত্বর তো অনেকটাই বদলেছে হ্যাঁ অনেক মানে মেন মন্দির ছাড়া এখানে নবনির্মিত মন্দির বলতে কোনটা নবনিযুক্ত আমি বলছি মেন মন্দির ছাড়া আপনার নবনির্মিত মন্দির কোনগুলো পড়ছে সবই ছিল এই হ্যাঁ সব মানে একটু মানে আউটসাইড গুলো চেঞ্জ হয়েছে মানে বাইরের দোকানগুলো ছিল ওগুলো বাইরে হয়ে গেছে। আচ্ছা সেটাই ভিড়ের দিনটা কোনটা মানে সপ্তাহে কোন দিনটা সবথেকে বেশি ভিড় দেখা যাচ্ছে না না সপ্তাহে মঙ্গলবার রবিবার শনি মঙ্গল 3 দিন 3 দিন ভিড় হ্যাঁ প্রচুর ভিড় হয় আচ্ছা আর এমনি অকেশন ওই যে বললো 1 জানুয়ারি ওটা অকেশনের ব্যাপার ওটা আলাদা প্রশ্ন এমনি সপ্তাহে 3 দিন ভিড় হবে আচ্ছা
এই যে মন্দিরের চূড়ায় যে মানে সোনার চূড়া ওটা নির্মাণ হয়েছে কবে? জিও আম্বানি, আচ্ছা। ওই যে আম্বানির যে ছেলে বিয়ে হলো হ্যাঁ, হ্যাঁ। তখন দিয়েছে। তখনই এটা লাগানো হয়েছে। এর আগে কি দিয়ে মোড়া ছিল? এর আগে এমনি ছিল সিমেন্টের। আচ্ছা, 54 কিলো ওজন সোনা ওটা, 54 কেজি। 54 কেজি। আর কেউ কেউ বলছে 75 কেজি। দেখো একটা কথা বলি, আচ্ছা। অরিজিনাল কেউ জানে না, হ্যাঁ সেটা তো অবশ্যই। যে যেমন জানে তেমনি বলে। আমি যেমন শুনেছি তেমনি বললাম, আচ্ছা, অবশ্যই। ঠিক আছে? Thank you. কারণ জিও আম্বানি যে ওনার ওয়াইফ কাউকে তো বলেনি যে এত কেজি সোনা, অবশ্যই। আর এমনি ওটা তো একটা আন্দাজ করাই যায়। আন্দাজ করা, হ্যাঁ। এটাই হচ্ছে। স্থানীয় তথা মন্দিরের পুরোহিত ঠাকুরদের মুখ থেকে এই মন্দিরের বেশ কিছু প্রচলিত সত্য তুলে ধরার পাশাপাশি এখন আসুন এই কালীক্ষেত্রের আরও বহু বর্ণিত বিশেষ কিছু ঘটনাবলী আপনাদেরকে শোনাই। প্রথমে কালীঘাট কথাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে মা কালীর একটি বিশেষ ক্ষেত্র এটি। আর ঘাট কথাটি এসেছে পাশেই বয়ে চলা বহু পূর্বজ আদি গঙ্গার ঘাট থেকে। পূর্বে প্রধানত এই নদীপথেই হতো মানুষের বেশি আনাগোনা। এমনকি চণ্ডীমঙ্গলেও বর্ণিত আছে এই মন্দিরের কথা। ছনকাপতি চাঁদ সওদাগর নাকি এসেছিলেন তার পুত্রকে নিয়ে এই মন্দিরে, এবং সেটাও এই মন্দিরের পার্শ্ববর্তী গঙ্গা হয়েই, যেটা আপনাদেরকে পূর্বেই শুনিয়েছি। তাই মা কালীর এমন গুরুত্বের কারণে জায়গাটি কালীক্ষেত্র নামেও অনেকে চেনেন। এছাড়াও আপনি জানলে অবাক হবেন, পূর্বে এই কালীঘাট কথাটি থেকেই নাকি কলিকাতা অর্থাৎ কলকাতা কথাটি বা শব্দটি আসে। জানা যায় দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ এবং শক্তিপীঠ স্তোত্রম অনুসারে 200 বছরের পুরনো এই মন্দির ও তীর্থক্ষেত্রটি গড়ে উঠেছিল তৎকালীন জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায়, এবং মন্দির নির্মাণ করতে সময় লেগেছিল 11 বছর। তবে এই জায়গাটিকে 51 ফিটের এক পিঠ কেন বলা হয় সেটাই বলি এবার সংক্ষেপে। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষের মহাযজ্ঞে পতির অপমানে আত্মহননের মাধ্যমে সতীর মৃত্যুর কথা জানতে পেরে ভগবান শিব ক্রোধে অন্ধ হয়ে যান এবং দেবীর সেই মৃতদেহ স্কন্ধে তুলে বিশ্ব ধ্বংসের উদ্দেশ্যে তাণ্ডব শুরু করেন। তারপর তাকে শান্ত করতে বিশ্বপালক বিষ্ণু আপন সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। তারপর সেই খণ্ডিত দেহাংশ ভারত সহ বিভিন্ন উপমহাদেশে পতিত হয়, আর পড়ামাত্রই সেগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয়। পীঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের 4টি অঙ্গুলি এই স্থানে পতিত হয়েছিল এবং অতঃপর গড়ে উঠেছিল উল্লেখযোগ্য এই তীর্থভূমিটি। পাশে যে পুকুরটা আছে না, ওটা কি পুকুর? কি পুকুর ওটা? পূর্ণ পুকুর, কুন্ডু পুকুর। কুণ্ড পুকুর। ওখানে কি মানুষের এখন লোককে নামতে দেয় না, আগে দিত। আচ্ছা, এখন ডেভেলপমেন্ট করার পরে এখন জল কমে গেছে, ঝর্ণা ফর্ণা করে দিয়েছে, সাজিয়েছে। আচ্ছা, ওই পুকুরের ইতিহাস সম্পর্কে যদি একটু বলেন, মানে ওখানে কি হয়? ওই পুকুরের ইতিহাস হচ্ছে ওখানে মায়ের 4টে আঙুল পড়েছিল দেবী দুর্গার যে, হ্যাঁ ওই পুকুরে? হ্যাঁ, দেবী দুর্গার যে 51টা টুকরো হয়েছিল তার মধ্যে 4টে আঙুল ওখানে পড়েছিল। ওখান থেকে তুলে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের বাচ্চা কাচ্চা হতো না, তারা ডাব নিয়ে ওই পুকুরে স্নান করতো। স্নান করার পরে ওই ডাব মায়ের দরবারে দিত, মায়ের গেটে, তাদের সন্তান হতো। এখন সব বন্ধ করে দিয়েছে, মানে সাজাবার পরে যেমন ভালো হয়েছে তেমন ক্ষতি হয়েছে। মানে ওখানে মানুষের যাতায়াতটা যেতে না না করছে না। 6টা গেটই মানে খোলা থাকে নাকি? না, একটা গেট মোটামুটি বন্ধ থাকে, 6 নম্বর গেটটা বন্ধ থাকে। আর সব গেটগুলো 5টা গেট, কোনোটা খোলে কোনোটা বন্ধ করে, যখন যেমন সুবিধা হয় তেমনি খোলে। শনিবার, মঙ্গলবার, রবিবার 10টা, বাকি দিন 9টা। তো গাইজ বুঝতে পারছেন, মানে এই বর্তমানে কিন্তু সেই গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার কারণে যেটা হয় প্রতি বছর, এই সময়টাই কিন্তু একটু টাইমের ব্যাপারটা সেটা এক্সটেন্ড করা হয়, একটু বেশি সময় ধরে মানে মন্দিরটা খোলা থাকে, বা বলতে পারেন দুপুরের টাইমটা একটু বেশি সময় পাওয়া যায়। মানে যেটা 1টা পর্যন্ত ছিল সেটা 3টে পর্যন্ত ভিড়ের জন্য আর কি বাড়ানো হয়েছে। অনেক তথ্যই আপনাদেরকে জানালাম, আর জানতে আমিও পারলাম, যেহেতু আমার এটা প্রথম। আপনার নামটা একবার বলবেন? নারায়ণচন্দ্র রায়। নারায়ণচন্দ্র রায়। রায়। মানে এখানে
কি হিসেবে কর্মরত আছেন? আমার দোকান আছে, পুরোহিত আমি। আচ্ছা, দোকান এবং পুরোহিত। হ্যাঁ, দুটোই। কাকুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো যাই হোক, চলুন এবার আমি আপনাদের একটুখানি মায়ের মন্দিরটা দর্শন করাবো সামনে থেকে, করি আজকের ব্লগটা শেষ করব। আরেকটা জিনিস, এখানে এই বলি ঘর তো, হ্যাঁ, হ্যাঁ। বলি ছাড়া পুজো আরম্ভ হয় না। আচ্ছা। বলিটা হচ্ছে মাস্ট, সেটা করতেই হয়। এখানে রোজ বলি হয়, প্রচুর বলি হয়। আচ্ছা, আমরা এখন যাচ্ছি কোন দিকটা? এটা 4 নম্বর গেট। আচ্ছা, এটা বেরোলাম তাহলে 3 নম্বর? হ্যাঁ, না 5 নম্বর। আচ্ছা, এটা 5 এটা নম্বর আমার দোকান। আচ্ছা, কাকুর দোকান হচ্ছে এটা। আপনারা আসলে অবশ্যই কিন্তু এখানে আসবেন। এই 25 নম্বর, এই যে 25 নম্বর স্টল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আছে আপনার 5 নম্বর গেটের পাশে। যাই হোক, আমি ভাবিনি এতটা আপনাদেরকে ক্লোজলি দেখাতে পারবো। আমরা কিন্তু এখন যাচ্ছি 4 নম্বর গেটে, এবং এখান থেকে ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে একটু দেখাবো। যেটা পানা কচুরি ভরা থাকতো, আচ্ছা। মাটি ভরা থাকতো, লোক স্নান করতো। আচ্ছা। এখন ডেভেলপমেন্ট করার পরে আর স্নান করতে দেওয়া হয় না। আচ্ছা, এখন শুধু ফোয়ারা দিয়ে একটা ওই যে, হ্যাঁ, সৌন্দর্য করা হয়েছে। বিশেষ বিধিনিষেধের কারণে আমি মায়ের প্রকৃত রূপ আপনাদেরকে দেখাতে পারলাম না। এটি আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা মন্দিরে এসে মাকে দর্শন করুন। এখানকার সহযোগিতায় আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি আপনাদেরকে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু মায়ের নামটা কমেন্টে স্মরণ করে যাবেন। মায়ের কথা মনে পড়লে আবার কখনো না কখনো আমি এই ক্ষেত্রে ঘুরে যাব। মন্দিরের চারপাশে এমন নানান রকম কারুকার্য আপনার চোখ ধাঁধা লাগানোর জন্য যথেষ্ট। পূর্বের কালীঘাট মন্দির এবং বর্তমানের নবনির্মিত বা নতুন সজ্জায় সজ্জিত এই কালীঘাট মন্দির বা মন্দির চত্বর আপনাদের কেমন লাগে বা কেমন লাগলো এটি কমেন্টে জানাবেন। তো গাইজ, অবশেষে যেটা বলার, যে এই সম্পূর্ণ পরিবেশটা আপনাদেরকে তো দেখাচ্ছি বা দেখালাম। এখন এই নবনির্মিত অবস্থায় যারা এসেছেন বা এর আগে যারা এসেছেন, তারা আশা করি আমার ভিডিওটা দেখে এতক্ষণ বুঝতে পেরেছেন যে ঠিক কতটা পরিবর্তন হয়েছে এখানে। মানে এই সংস্করণগুলো, এই যে নতুন নতুন আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই বরাবর এই একটা ভাস্কর্য যে এরকম করা হয়েছে, এগুলো একেবারে সম্পূর্ণ নতুন। আর আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও কিন্তু এরকম অবস্থায় ছিল না, পুরোপুরি একটা সরু গলি। যদিও এর আগে আমি আসিনি, মানে পুরনো অবস্থায় আমি আসিনি, এটাই আমার ফার্স্ট অভিজ্ঞতা বা প্রথমবার আমার এই আসা। তবুও ভিডিওতে যা দেখা বা যেরকম চিত্র কালীঘাট মন্দিরের ছিল, সেটা কিন্তু সম্পূর্ণটাই একটা বদলি হয়ে বা বদল হয়ে একটা অন্যরকমভাবে আপনাকে আমন্ত্রণ জানাবে আপনি এখানে আসলে। এই যে বাঁশের একটা পরিকাঠামো করা হয়েছে, দেখুন এরকমভাবে এই যে লম্বা এদিকে করে এই পরিকাঠামোগুলো করা হয়েছে সম্পূর্ণ ভিড়টা আর কি সামাল দেওয়ার জন্য। মূলত এই গঙ্গাসাগর মেলা বা এই টাইমটাতে, বছরের এই সময়টাতে, এই শীতের সময়টাতে, ডিসেম্বর এবং জানুয়ারির এই সময়টা, যেটা আমি কথা বলে জানতে পারলাম যে মানুষের যে ভিড় সেটা কিন্তু মূলত বেশি হয়ে থাকে। যার জন্য করেই এই ধরনের এই ব্যারিকেড কিন্তু করা, আর মানুষ টিকের উপাস দিয়ে কিন্তু যাওয়া আসা করে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, সেই জন্য একটু ভিড়ের ব্যাপারটা কম, কিন্তু সকালের টাইমটাতে প্রচণ্ড একটা ভিড় হয়। আর একটা ব্যাপার হলো, নির্দিষ্ট বারে মানুষ কিন্তু আসা যাওয়া করেন, যেটা আপনারা জানেন। মায়ের কাছে সব দিন মানুষ আসেন না। তো যাই হোক, ভিডিওটা আপাতত আজকে এখানেই শেষ করব। তো গাইজ, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী বা নেক্সট আরও একটা ভিডিওতে, কলকাতা সিরিজের আরও অন্য একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।